আসসালামু আলাইকুম। প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এইচএসসি এমসিকিউ সলভিং সিরিজের এই ক্লাসে নটরডেম কলেজে আসা টেস্ট পরীক্ষার যে এমসিকিউ কোশ্চেন 2023 এর সেটা সমাধান করব। আচ্ছা, তো ফার্স্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, বলছে যে এটা বক্রপ্রতিসম ম্যাট্রিক্স যদি হয় তাহলে আমাদের এক্স ওয়াই জেড কি জিনিস, সেটা হচ্ছে প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো সেটা হচ্ছে এক্স ওয়াই জেড। সো এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাসে এই ভ্যালুটা কত হবে এটা আমাদেরকে বলতে হবে। প্রথমে আমি তোমাদেরকে একটু বক্র প্রতিসম ম্যাট্রিক্স বা বি প্রতিসম ম্যাট্রিক্স এটার একটা বৈশিষ্ট্য বলে নিই। এর প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এ ইজ ইকুয়ালস টু মাইনাস এ ট্রান্সপোজ, অর্থাৎ এ ম্যাট্রিক্সটা তুমি যদি ট্রান্সপোজ করো এবং সেটাকে যদি একটা -1 দিয়ে গুণ করো তাহলে অ্যাকচুয়ালি তোমার যদি অরিজিনাল ম্যাট্রিক্সের সমান হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলে বি প্রতিসম ম্যাট্রিক্স। চেনার উপায় হচ্ছে এরকম, প্রধান কর্ণ বরাবর যেই ভ্যালুগুলা সেই ভ্যালুগুলা অবভিয়াসলি 0 হবে। আমি একটা 3/3 ম্যাট্রিক্স দিয়ে বোঝাচ্ছি। এটা যদি একটা 3/3 ম্যাট্রিক্স হয়, 3/3 ম্যাট্রিক্স হলে প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলা তিনটাই সবগুলা শূন্য হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো ট্রান্সপোজ করে আবার নেগেটিভ করতে হবে। তো ট্রান্সপোজ করে নেগেটিভ করার মানে হচ্ছে এইখানে সাপোজ যে ভ্যালুটা থাকবে, এখানে যদি এ থাকে তাহলে এখানে মাইনাস এ থাকবে, এখানে যদি বি থাকে তাহলে এখানে মাইনাস বি থাকবে, এখানে যদি সি থাকে তাহলে এখানে মাইনাস সি থাকবে। মানে মোট কথা রো বরাবর যে উপাদানগুলা কলাম বরাবর সেম উপাদানগুলো থাকবে, বাট উল্টা চিহ্ন বিশিষ্ট থাকবে, ঠিক আছে? এবং প্রধান কর্ণ বরাবর 0 থাকবে। সো দিস ইজ দ্য স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এখন আমাদের প্রশ্নে যেটা দেয়া আছে, প্রশ্নে দেখো প্রধান কর্ণ বরাবর তিনটে উপাদানই হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড। তো আমরা জানি যে এক্স ইকুয়ালস টু 0 হবে, ওয়াই ইকুয়ালস টু 0 হবে, জেড ইকুয়ালস টু 0 হবে। এটা আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের প্রপার্টি থেকে বুঝলাম। আর এ এ জিনিসটা আসলে কোথায় আছে? এ দেখো এখানে আছে, এই যে এই ভ্যালুটা হচ্ছে গিয়ে এ। আমি তোমাদেরকে বলেই দিছি এখানে যেটা থাকবে এইখানে তার নেগেটিভ চিহ্ন বিশিষ্ট ভ্যালুটা থাকবে। সো এইখানে আছে -2, তার মানে এ ইকুয়ালস টু হবে +2, এ ইকুয়ালস টু হবে +2। সো তোমার যে প্রশ্ন এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এ, দিস ইজ অ্যাকচুয়ালি 2। তো 3 নাম্বার অপশন গ, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? ওকে, নেক্সট তুমি যদি 2 নাম্বার প্রশ্নটা সমাধান করতে চাও, 2 নাম্বার প্রশ্নটা তুমি যদি সমাধান করতে চাও, এখানে বলছে যে পি একটা 2/2 ম্যাট্রিক্স, কিউ একটা 2/1 ম্যাট্রিক্স, এক্স হচ্ছে গিয়ে তোমার ওই এক্স কমা ওয়াই যেটা এক্স ওয়াই যেটা। সো পি এক্স ইকুয়ালস টু কিউ হলে এক্স কমা ওয়াই সমান কত? পি এক্স ইকুয়ালস টু কি কিউ। তো পি এর ভ্যালুগুলো কি কি? পি এর ভ্যালু 4712, 4712, এক্স ওয়াই, কিউ, কিউ হচ্ছে গিয়ে তোমার 154। ঘটনা হচ্ছে এখান থেকে তোমার দুইটা ইকুয়েশন আসে, তুমি যদি এটাকে ইকুয়েশন ফরম্যাটে দেখো দুইটা ইকুয়েশন পাবা। কি কি? একটা হচ্ছে 4x প্লাস 7y ইজ ইকুয়ালস টু 15, গুণ করতেছি আর কি, এই দুটো গুণ করে ইকুয়াল করতেছি, ওইটার সাথে সমতার নিয়ম অনুযায়ী আমরা প্রথম উপাদানের সমাধান করলে 4x প্লাস 7y ইকুয়ালস টু 15 আসবে, এবং এখানে x প্লাস 2y দিস ইজ ইকুয়ালস টু আসবে 4। এই দুটো ইকুয়েশন সমাধান করতে হবে, সমাধান করে x y এর ভ্যালু বের করতে হবে। বাট সমাধান না করে আমরা তো চাইলে অপশন টেস্ট করতে পারি, যেহেতু আমাদের হাতে অপশন 4টা দিয়েই দিছে। আমরা জাস্ট কি করব, ভ্যালুগুলো যদি এখানে বসাই এবং সেটা যদি স্যাটিসফাই করে তাহলে আমরা x y এর ভ্যালু পেয়ে যাব। তো ফার্স্ট যে অপশন 2 1, যে কোনো একটা ইকুয়েশনে বসাই, সেকেন্ডটাতে বসানো ইজি মনে হচ্ছে। 2 1 যদি আমি এখানে বসাই, 2 প্লাস 2 দিস ইজ ইকুয়ালস টু 4। তো ফার্স্ট যে অপশনটা এটাই স্যাটিসফাই করতেছে, যেহেতু এটা স্যাটিসফাই করতেছে তার মানে এটাই অ্যান্সার। চাইলে তুমি প্রথম ইকুয়েশনে বসে আরেকবার চেক করতে পারো। তো সমাধান করার চেয়ে অপশন টেস্ট করাটা বেটার। 3 কি বলছে? একটা নির্ণায়ক দিছে, নির্ণায়কের p,2 তম ভুক্তির সহগুণক -8 হলে a ইকুয়ালস টু হোয়াট? আচ্ছা, 3,2 মানে হচ্ছে গিয়ে -2 যেটা আছে এই -2 এর সহগুণক লাগবে। সো -2 এর সহগুণকটা কি হবে? -2 যে রোতে আছে এবং যে কলামে আছে এটা বাদ দিয়ে বাকি থাকতেছে আমার কি কি? সহগুণক, এটা হবে তোমার
বাকি থাকতেছে 4 মাইনাস এ, এখানে থাকতেছে 4, এখানে মাইনাস এ, এবং এখানে থাকতেছে 2 1। চিহ্নটা কি হবে? প্রথম সারির প্রথম কলামের উপাদানের চিহ্ন হচ্ছে প্লাস, দেন মাইনাস, দেন এখানে প্লাস, দেন এটা মাইনাস। দ্যাট মিন্স এটার চিহ্নটা হবে মাইনাস। দিস ইজ ইকুয়ালস টু -8 প্রশ্নে বলে দিছে। আচ্ছা, তো আমরা যদি হিসাব নিকাশ করি তাহলে 4 প্লাস 2a ইজ ইকুয়ালস টু -8। তার মানে তোমার 2 এর ভ্যালু হচ্ছে গিয়ে 4, এর ভ্যালু আসতেছে 2, এর ভ্যালু 2 আছে। প্রথম অপশনটাই সেটা হচ্ছে গিয়ে অপশন কে। সো অপশন কে ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, 4 নাম্বার যে অঙ্ক, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবং এই ধরনের অঙ্ক ডিউ অ্যাডমিশনে কয়েকবার এসেছে। তুমি যদি ডিউ কোশ্চেন ব্যাংকটা সমাধান করো, দেখো যে ডিউ কোশ্চেন ব্যাংকে এই অঙ্কটা বা এই টাইপের অঙ্কগুলো বহুবার এসেছে। এখানে কি বলছে? এ হচ্ছে কি একটা ম্যাট্রিক্স যার মাত্রা হচ্ছে 3/2। এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/2 এবং এবি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে, এবি ম্যাট্রিক্সের মাত্রাটা কত হচ্ছে? এটা হচ্ছে 3/4। প্রশ্ন হচ্ছে বি এর মাত্রা কত? বি টি অর্থাৎ বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তার মাত্রা কত এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা একটা জিনিস জানি, এর মাত্রাটা হচ্ছে 3/2, এর সাথে বি গুণ করে এবি আসছে। এবি এর মাত্রা কত? এবি এর মাত্রা হচ্ছে 3/4। বি এর মাত্রা কত আমরা জানি না, ঠিক আছে? সাপোজ এটা হচ্ছে গিয়ে তোমার এ, এটা হচ্ছে গিয়ে বি, এটা হচ্ছে গিয়ে এবি। গুণের নিয়ম কি বলে? গুণের নিয়ম বলে যে তুমি এর সাথে বি গুণ করতে পারবা যদি এ ম্যাট্রিক্সের কলাম এবং বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়। তো এ ম্যাট্রিক্সের কলাম হচ্ছে গিয়ে 2টা, তাহলে বি ম্যাট্রিক্সের সারি হবে 2টা। সো এইখান থেকে আমি পাইলাম 2, ঠিক আছে? এইটা এবং এইটা, এই দুইটা কি হতে হবে? এই দুইটা ইকুয়াল হতে হয়। আর গুণফলের যে মাত্রা, সেই গুণফলের মাত্রাটা কি হয়? সেই গুণফলের মাত্রাটার প্রথম ভ্যালুটা আসে প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে, দ্বিতীয় ভ্যালুটা আসে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম থেকে। সো দেখো, এই 3 অ্যাকচুয়ালি এই 3, এই 3 অ্যাকচুয়ালি এই 3। সো 4 কই থেকে আসছে? 4 এইখান থেকে আসছে। সো এখানে বসবে 4। তো বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/4। সো বি এর মাত্রা যদি 2/4 হয়, এটাকে যখন ট্রান্সপোজ করবা তখন ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাত্রা হবে 4/2। তাহলে বি এর মাত্রা হচ্ছে 2/4। তাহলে বি এর ট্রান্সপোজ ওইটার মাত্রাটা হবে 4/2, কারণ সারিটা কলাম হয়ে যাবে, কলামটা সারি হয়ে যাবে। তো 4/2 আছে অপশন বি, এটা হচ্ছে কি তোমার কারেক্ট অ্যান্সার। বোঝা যায় কিনা? আচ্ছা, দেন 5, এটা সিম্পল ম্যাট্রিক্সের গুণের অঙ্ক। সিম্পল ম্যাট্রিক্সের গুণের অঙ্ক তোমরা সবাই পারবা। এম একটা ম্যাট্রিক্স, এন একটা ম্যাট্রিক্স, পি একটা ম্যাট্রিক্স দিছে, বলছে যে এন ম্যাট্রিক্সটার ইনভার্স এটা কিনা, ঠিক আছে? তো তুমি 1 নাম্বারটা নিয়ে যদি চিন্তা করো, এন ম্যাট্রিক্সটা কি, এটা শর্টকাট দিয়ে করা যায়, ঠিক আছে? এন ম্যাট্রিক্সটা কিরকম? এন ম্যাট্রিক্সটা হচ্ছে 3 0 5 1, ঠিক আছে? আমি শর্টকাটটা একটু সংক্ষেপে বলে দিই। শর্টকাটটা হচ্ছে, ইনভার্স ম্যাট্রিক্সটা আমরা চাইলে খুব ইজিলি এইভাবে বের করতে পারবো। প্রথম হবে 1/, এখানে বসবে নির্ণায়কের মান, এখানে বসবে নির্ণায়কের মান। সো এন ম্যাট্রিক্সের নির্ণায়ক কত? সেটা হচ্ছে 3 একে 3 -5 ইন্টু 0, দ্যাট মিনস 0। তো 3 - 0 অর্থাৎ 3, এটা হচ্ছে নির্ণায়কের ভ্যালু। এরপরে তোমার যেটা হয় যে প্রধান কর্ণ বরাবর উপাদান দুইটা জায়গা পরিবর্তন করে, প্লেস চেঞ্জ করে। 3-এর জায়গায় 1 আসবে, 1-এর জায়গায় 3 আসবে, ঠিক আছে? 3-এর জায়গায় 1 আসবে, 1-এর জায়গায় 3 যাবে। সেখানে বসবে 1, এখানে বসবে 3। এবং গৌণ কর্ণ বরাবর যে উপাদান দুইটা, তারা চিহ্ন পরিবর্তন করবে, তারা প্লেস পরিবর্তন করবে না, তারা চিহ্ন পরিবর্তন করবে। তো এখানে বসবে হচ্ছে কি তোমার 5-এর জায়গায় বসবে -5, 5-এর জায়গায় বসবে -5 এবং 0-র জায়গায় 0ই বসবে। সো এইভাবে তুমি 2/2 ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স খুব ইজিলি বের করতে পারবা। এটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। সো আমার কোনটা ভ্যালু দেখো কি আছে? 1/3 1 3 -5 0। তো আপনার অপশন 1, যেটা অপশন 1 না, ঠিক 1 নাম্বার যেটা স্টেটমেন্ট সেটা কারেক্ট। 2 নাম্বার স্টেটমেন্ট, এম এন সমান এত, এম আছে এন আছে, গুণ করে দেখবা। গুণফল তোমরা সবাই বের করতে পারবা হোপফুলি। এটা আমি গুণ করে দেখছি, এটা ঠিক।
2x2 ম্যাট্রিক্সের গুণ আর করে দেখালাম না তোমাদের। এবং 3 নম্বরে বলছে পি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে হচ্ছে গিয়ে সিঙ্গুলার ম্যাট্রিক্স, যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের, যেই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 তাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। সো পি যদি ব্যতিক্রমী হয় তাহলে এর ভ্যালু এগুলো কিনা আমাদেরকে চেক করতে হবে। পি ম্যাট্রিক্সটা কিরকম, এটার নির্ণায়ক বের করতে হবে। সো আমার হাতে আছে a-4 আছে 0, ঠিক আছে, তারপরে আছে হচ্ছে কি 2 a+2। সো এটা নির্ণয় করতে হবে। তুমি যদি নির্ণয় করো তাহলে তোমার চলে আসতেছে a² -4a + 2a, তার মানে হচ্ছে কি -2a এবং -8, দিস শুড বি ইকুয়ালস টু 0। সো এখান থেকে তুমি যদি হিসাব করো তাহলে তোমার আসতেছে a-4 ইন্টু a+2 ইজ ইকুয়ালস টু 0। সো এর ভ্যালু যেটা, এর ভ্যালুটা হচ্ছে +4, -2, বাট আছে হচ্ছে গিয়ে +2, -4, দ্যাট মিনস থার্ড স্টেটমেন্ট ইজ রং। তাহলে আমার কারেক্ট হবে 1, 2, 1, 2 আছে অপশন কে তে, যেটা সঠিক উত্তর। ক্লিয়ার? 6 নাম্বারটা দেখো, 6 কি বলছে, একটা পোলার ইকুয়েশন দিছে। এটা পোলার ইকুয়েশন দিয়ে বলছে কার্তেশীয় সমীকরণ কোনটা হবে। এটা বইয়েরই অঙ্ক, খুবই সিম্পল অঙ্ক, বইয়ের অঙ্ক। তো আমি যদি ওটাকে গুণ করে লিখি তাহলে r প্লাস r cos থিটা দিস ইজ ইকুয়ালস টু 2। তো r প্লাস এটা হচ্ছে গিয়ে x, r cos থিটা মানে হচ্ছে গিয়ে x, r sin থিটা মানে হচ্ছে গিয়ে y, আর cos থিটা মানে হচ্ছে গিয়ে x। তো r ইকুয়ালস টু কি আসতেছে 2 - x। যদি বর্গ করে দেই তাহলে r স্কয়ার সমান সমান তোমার আসবে 4 - 4x প্লাস x স্কয়ার। r স্কয়ার মানে আবার কি x স্কয়ার প্লাস y স্কয়ার। সো তুমি যদি কাটাকাটি করো, কাটাকাটি করলে সিম্পল থেকে যাবে y স্কয়ার ইকুয়ালস টু কি থেকে যাবে 4 - 4x, যেটা বেসিক্যালি একটা পরাবৃত্তের ইকুয়েশন। y স্কয়ার ইকুয়ালস টু 4 - 4x, এটা হচ্ছে কি একটা পরাবৃত্তের ইকুয়েশন। দেখো অপশন আছে নাকি, অপশন এল। সো অপশন এল হবে সঠিক উত্তর। নেক্সট 7, x প্লাস y ইকুয়ালস টু 0 সরল রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে, দেখেই চট করে অ্যান্সার দেওয়া সম্ভব, চট করে তুমি অ্যান্সার দিতে পারবা। সাপোজ এটা যদি x অক্ষ হয়, y অক্ষ হয়, সো তোমরা জানো যে এইটা হচ্ছে y ইকুয়ালস টু x, y ইকুয়ালস টু x, ঠিক আছে, যেটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বাট আমার y ইকুয়ালস টু x দরকার না, আমার দরকার হচ্ছে y ইকুয়ালস টু -x। আমার দরকার কি, আমার দরকার x প্লাস y ইকুয়ালস টু 0, দ্যাট মিনস y ইকুয়ালস টু -x। সো এই যে লাইনটা, এইটা হচ্ছে y ইকুয়ালস টু -x, এবং এইখানে যে কোণটা এইটা হচ্ছে 45 ডিগ্রি, এবং এইটা তো তোমরা জানোই এটা হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তার মানে 135 ডিগ্রি। 135 ডিগ্রি হবে আমার অ্যান্সার, ঠিক আছে, হাতের অ্যান্সার হচ্ছে 135 ডিগ্রি। এইভাবে তোমরা চাইলে মুখে মুখে চট করে বের করতে পারো। আচ্ছা, 8 নম্বরে বলছে যে একটা সেটের বিন্দু সমূহ 4,0 বিন্দু থেকে সর্বদা 3 একক দূরে অবস্থান করে। একটা সেটের বিন্দু সমূহ, দ্যাট মিনস x, y এর সাথে 4,0 এর দূরত্বটা হবে কনস্ট্যান্ট, সেটা হচ্ছে 3। এটা সমাধান করলে তুমি একটা ইকুয়েশন পেয়ে যাবা, মোস্ট প্রবাবলি সার্কেলের ইকুয়েশন হবে, মোস্ট প্রবাবলি না, এক্স্যাক্টলি সার্কেলের একটা ইকুয়েশন হবে। আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছে যে x, y এর সাথে 4,0 এই দূরত্বটা হচ্ছে কি 3। সো x - 4 হোল স্কয়ার y - 0 হোল স্কয়ার ইকুয়ালস টু 3। এখান থেকে তুমি পাচ্ছ x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x প্লাস 7 ইকুয়ালস টু 0, যেটা কিনা একটা সার্কেলের ইকুয়েশন। -8x প্লাস 7, তাই না, সার্কেলের ইকুয়েশন। ওকে ফাইন। এখানে বলছে নিচের তথ্যের আলোকে 9 এবং 10 নম্বর প্রশ্নের উত্তর দাও। একটা সরলরেখাটা x ও y অক্ষকে a এবং b বিন্দুতে ছেদ করে, তাহলে আমাদের b বিন্দুর স্থানাঙ্ক কত। খুবই সিম্পল অঙ্ক,
এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইজ ইকুয়ালস টু 1 এই ফর্মেটে যদি আমি লিখি তাহলে আমি সরাসরি বি এর স্থানাঙ্কটা পেয়ে যাব। ইকুয়েশনটা ছিল কি 3x - 4y ইকুয়ালস টু 12। সেটাকে আমি লিখতে পারি x ডিভাইডেড বাই 4 প্লাস y ডিভাইডেড বাই -3 ইজ ইকুয়ালস টু 1। দিস ইজ বি অ্যান্ড এটা y অক্ষকে বলছে বি বিন্দুর স্থানাঙ্ক কত। আচ্ছা, বি বিন্দুটা y অক্ষকে ছেদ করে, তো বি বিন্দুটার স্থানাঙ্ক হবে 0, -3। তোমরা জানো যে এই সরলরেখাটা x অক্ষকে 4, 0 এবং y অক্ষকে 0, -3 বিন্দুতে ছেদ করে। সো y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটার নামই যেহেতু ওরা b বলছে, সো b এর স্থানাঙ্ক হবে 0, -3, যেটা আছে অপশন এ নে। ঠিক আছে। 10 কি বলছে? 10 বলছে রেখাটার উপর লম্ব এবং 2, 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটি? এক লাইনের অঙ্ক, জাস্ট এক লাইনে এটা করে দেওয়া সম্ভব। যখন তোমাকে একটা রেখার লম্ব রেখার সমীকরণ বের করতে বলবে, তখন এক্স এবং ওয়াই এর সহগটা ইন্টারচেঞ্জ হয় এবং মাঝের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। মাঝে মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। তো এখানে 3x - 4y আছে, আমার লম্ব রেখার সমীকরণটা হবে 4x + 3y। সহগ চেঞ্জ করলাম, মাঝখানে চিহ্ন চেঞ্জ করলাম। এবার তোমাকে কে এর ভ্যালু বের করতে হবে, রাইট? নর্মালি আমরা যেভাবে করি, এইটা প্লাস কে ইকুয়ালস টু 0, দেন বিন্দু দিয়ে সিদ্ধ করে কে এর মান বের করি, কে এর মান নিয়ে সেখানে বসাই। এত কাহিনী না করে তুমি চাইলে এক লাইনে কে এর ভ্যালু বের করতে পারো। কিভাবে করবা? এই পোর্শনটা তো বুঝতে পারছো, মাঝখানে একটা মাইনাস দিবা। এবার এই পোর্শনটাকেই সিদ্ধ করবা 2, 2 দিয়ে, যে বিন্দুটার কথা বলছে সেটা দিয়ে এটাকে সিদ্ধ করবা। 2, 2 বিন্দু বলছে, 2, 2 বিন্দু দিয়ে এটাকে সিদ্ধ করে দাও। সিদ্ধ করলে কি আসতেছে? 4, 2 প্লাস 3, 3 গুণন 2। তো এই যে ভ্যালুটা আমি 2, 2 দিয়ে এটাকে সিদ্ধ করে ব্র্যাকেটের ভিতরে যে ভ্যালুটা লিখলাম, এইটাই বেসিক্যালি কে এর ভ্যালু। ঠিক আছে, শুধু মাথায় রাখতে হবে সামনে একটা মাইনাস দিতে হবে তোমাকে। তো তোমার কে এর ভ্যালুটা কত আসতেছে হিসাব নিকাশ করো। কে এর ভ্যালুটা আসতেছে 4 দুগুণী 8, 3 দুগুণী 6, 8 6 14, অর্থাৎ -14। তাহলে তোমার ইকুয়েশনটা হবে 4x + 3y - 14। 4x + 3y - 14, অপশন কে। ঠিক আছে। নেক্সট 11 দেখো কি বলছে। একটা বৃত্ত কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে, খুবই সিম্পল অঙ্ক। জাস্ট তাড়াহুড়া করে যেটা করা যাবে না, অনেকে তাড়াহুড়া করে যেটা করে x² y² সহগটা দেখে না। কেন্দ্রের স্থানাঙ্ক বের করার আগে অবশ্যই তোমাকে x² এবং y² এর সহগটা 1 বানায় নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, সো ইকুয়েশন ছিল 3x² + 3y² প্লাস 6x - 12y আর হচ্ছে গিয়ে -15। এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। তো x² + y² প্লাস 2x -4y - 5 = 0। এই সমীকরণটার x এবং y এর সহগকে আমরা যথাক্রমে -2 দিয়ে যদি ভাগ করি তাহলে কেন্দ্রের ভুজ এবং কোটি পাবো। সো কেন্দ্রটা হবে এরকম, x এর সহগকে -2 দিয়ে ভাগ করলে আসতেছে -1, y এর সহগকে -2 দিয়ে ভাগ করলে আসতেছে +2। সো -1, 2 কোথায় আছে? অপশন এম এ আছে, যেটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, এগারো তো করলাম আমরা। 12 দেখো, এই একটা রেখা বলছে, একটা সরল রেখা যেটা y = mx + c ফরম্যাটের একটা রেখা। এইটা x² + y² = r² বা এই a², এই ফরম্যাটের একটা বৃত্তকে স্পর্শ করবে। c এর ভ্যালু কত? y = mx + c, x² + y² = r²। এই বৃত্তটাকে টাচ করবে, স্পর্শ করবে যদি c = ±r√m² + 1 হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে কি তোমার কন্ডিশন। এটাই হচ্ছে সেই শর্ত, স্পর্শ করার শর্ত। ঠিক আছে, স্পর্শ কেমনে লেখে?
স্পর্শ করার শর্ত। তাহলে এখন তুমি কম্পেয়ার করো কি আছে তোমার এম এর ভ্যালু হচ্ছে গিয়ে 3, সি এর ভ্যালু লাগবে, রাইট? তো সি ইকুয়ালস টু প্লাস মাইনাস আর, আর এর ভ্যালু কত? আর এর ভ্যালুটা দেখো এইখানে যেটা আছে সেটা কিন্তু আর স্কয়ার। সো ওইটা যদি আর স্কয়ার হয় আর এর ভ্যালু হবে √10, √10। আর কি আছে? এম, এম হচ্ছে 3, সো 3 স্কয়ার প্লাস 1, তার মানে প্লাস মাইনাস √10 ইন্টু √10, তার মানে প্লাস মাইনাস 10। তো সি এর ভ্যালু যদি প্লাস 10 অথবা মাইনাস 10 হয় তাহলে এই রেখাটা এই বৃত্তটাকে, মানে এই রেখাটা এই বৃত্তটাকে স্পর্শ করবে। তাহলে আমাদের অপশনে -10 নাই, বাট +10 আছে, সো +10 উইল বি কারেক্ট অ্যান্সার। 13 নম্বর দেখো, এত বিন্দু থেকে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত একক? স্পর্শকের দৈর্ঘ্য জানতে চাইছে। তো স্পর্শকের দৈর্ঘ্য এইটা হচ্ছে গিয়ে সূত্রটা হচ্ছে √S1, ঠিক আছে? √S1, যেখানে S হচ্ছে গিয়ে বৃত্তের ইকুয়েশন, ওটাকে তুমি পয়েন্ট দিয়ে স্যাটিসফাই করলে যেই ভ্যালুটা আসে সেটা হচ্ছে গিয়ে S1। আমি তোমাকে যদি ডিটেলসে লিখি দেই তাহলে জিনিসটা হচ্ছে এরকম, x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy প্লাস c। এইটা হচ্ছে কি তোমার স্পর্শক এর দৈর্ঘ্য নির্ণয়ের ফর্মুলা। বৃত্তের সমীকরণকে যে বিন্দুটা থেকে স্পর্শক বের করতে হবে সেই বিন্দুটা দিয়ে সিদ্ধ করে দিবা। সিদ্ধ করে দেওয়ার পর যেই ভ্যালুটা আসবে তার স্কোয়ার রুট নিলেই দৈর্ঘ্য চলে আসে। বাট খেয়াল রাখতে হবে যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ যেন 1 হয়। দেখো এই সমীকরণটাতে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ কিন্তু 1 না, আছে কত? 2। তাহলে বৃত্তটার সমীকরণটাকে মডিফাই করতে হবে, ঠিক আছে? বৃত্তটার সমীকরণটাকে মডিফাই করতে হবে। মডিফাই করে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2 দিয়ে ভাগ করতেছি, 2 দিয়ে ভাগ করলে আমার চলে আসতেছে মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 প্লাস 3y ডিভাইডেড বাই 2 প্লাস হাফ ইকুয়ালস টু 0। তাহলে দৈর্ঘ্যটা কি হবে? স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শকের যে দৈর্ঘ্য এটা হবে √, এই বৃত্তটাকে স্যাটিসফাই করতে হবে 1, -1 দিয়ে, অর্থাৎ x এর জায়গায় 1 বসাবো, y এর জায়গায় -1 বসাবো। তো যদি বসাই তাহলে 1 স্কয়ার -1 স্কয়ার 1 ডিভাইডেড বাই 2 3 ইন্টু -1 ডিভাইডেড বাই 2 প্লাস হাফ। তো তুমি এটা ক্যালকুলেট করে দেখো, এটা বইয়েরই অঙ্ক, ক্যালকুলেট করে দেখো, বইয়ের অঙ্ক ক্যালকুলেট করলে 1 ডিভাইডেড বাই √2 আসে। বইয়ে সরাসরি অঙ্কটা আছে, সরাসরি অঙ্কটা তুলে দেওয়া হয়েছে। এটার ভ্যালু অনেকের মুখস্থ থাকার কথা, স্পেশালি যেহেতু এনডিসির কোশ্চেন, এনডিসি স্টুডেন্টদের আমি মনে করি যে এটা অনেকেরই মুখস্থ হয়ে গেছে অ্যান্সার। আচ্ছা, দেন কি আছে 14, এত এটা কি একটা বৃত্ত, বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, মানে একটা ঘুরে প্রশ্ন করছে, ঘুরায় না, খুবই সিম্পল কথা, আর একটু কমপ্লেক্স করে লিখছে যে একটা বৃত্ত, সেই বৃত্তটার কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, তার মানে ব্যাসার্ধ। সো বৃত্তটার ব্যাসার্ধ কত এটাই জানতে চাইছে। সো 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়ালস টু 1, এটাকে তুমি লিখতে পারো x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু 1/4, যেটাকে তুমি হাফ স্কোয়ার লিখতে পারো। সো দিস ইজ রেডিয়াস বা ব্যাসার্ধ, ঠিক আছে? তো হাফ, অপশন এল। 15 নাম্বারটাও মুখে মুখে করে দেওয়া যায়, এটা অ্যাকচুয়ালি সরাসরি ফর্মুলা। তোমার সাইন এ এক্স, এটার এনতম অন্তরজটা হচ্ছে এ টু দি পাওয়ার এন সাইন এন পাই ডিভাইডেড বাই 2 প্লাস এক্স, ঠিক আছে? এটা হচ্ছে কি সাইন এক্স এর, সাইন এ এক্স এর এনতম অন্তরজের ফর্মুলা। কসের ক্ষেত্রে কি হবে? কসের ক্ষেত্রে এখানে কস থাকলে জাস্ট এখানে কস হবে, বাকি সবকিছু সেম। তাহলে আমাদেরকে এটা আসলে এনতম অন্তরজের অঙ্ক না, এটা পরে আসবে, একটু পরে আসবে, এটা একটু পরে আসবে। আচ্ছা, এখানে একটা ভ্যালু দিছে, দিয়ে বলছে এর মান কত, n বিলংস টু n, ঠিক আছে? n বিলংস টু ক্যাপিটাল n, n বিলংস টু ক্যাপিটাল n হবে। খেয়াল করো, সরি,
n যদি ন্যাচারাল নাম্বার হয় তাহলে -1 এর উপর আছে 2n, -1 এর পাওয়ার হচ্ছে 2n, তার মানে একটা জোড় সংখ্যা। n জোড় বিজোড় যাই হোক না কেন 2n সবসময় একটা জোড় সংখ্যা, তার মানে -1 এর পাওয়ারটা জোড় সংখ্যা, তো -1টা +1 হয়ে গেল, -1টা +1 হয়ে গেল। আর কি বলছে 2n পাই প্লাস সামথিং, 2n পাই প্লাস সামথিং কথাটার মানে হচ্ছে 2n পাই মানে হচ্ছে গিয়ে 4/4 একবারে ঘুরে আসতেছে, ঠিক আছে, 4/4 ঘুরে আসে প্লাস সামথিং না প্রথম চতুর্ভাগ, তার মানে যে ভ্যালুটা দিছে এটা মানে আর কিছুই না, এটা মানে হচ্ছে sin π/6, ঠিক আছে। তো sin π/6 মানে কত, হাফ, হাফ হবে তোমার অ্যান্সার, অপশন এল। নেক্সট 15 করলাম আমরা, 16 দেখো, 16 বলছে যে ভ্যালুটা দিছে সেই ভ্যালুটা দেখে আমরা বুঝতেছি π/2 এর চেয়ে বড়, পাই এর চেয়ে ছোট, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, দ্বিতীয় চতুর্ভাগ। তো দ্বিতীয় চতুর্ভাগে sin থিটার ভ্যালু দিছে 3/5, তারপরে বলছে যে cos থিটার ভ্যালু 2/5, এটা তো একটা মিথ্যা কথা, কারণ যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে cos থিটার ভ্যালু নেগেটিভ আসবে, সো ওর ভ্যালু কত এটা আমার জানারই দরকার নেই, যেহেতু পজিটিভ ভ্যালু ওটা ভুল। tan স্কয়ার থিটা বলছে, তো স্কয়ার বলছে, তার মানে পজিটিভ হতে পারে, ঠিক আছে, যেহেতু tan থিটা নেগেটিভ হবে তার স্কয়ার পজিটিভ হবে, আমরা একটু বের করে দেখি। তো আমাদেরকে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে যার একটা অ্যাঙ্গেল হবে থিটা, sin থিটা সমান 3/5 বলছে, সো লম্ব 3 হলে অতিভুজ 5 হবে, তাহলে ভূমিটা হবে 4, তাহলে tan থিটার ভ্যালুটা হবে কত, tan থিটার ভ্যালুটা হবে নেগেটিভ 3/4, তাহলে যখন তুমি স্কয়ার করবা tan স্কয়ার থিটার ভ্যালু আসবে 9/16, 9/16, ঠিক আছে। আর কি বলছে sec থিটা tan থিটার ভ্যালু 15/16 আসবে কিনা এটা আবার চেক করতে হবে, বাট এখানে একটা মজা আছে, এই ধরনের অঙ্কগুলাতে তুমি আগে অপশনগুলাতে দেখবা, দেখো তোমার অপশনগুলাতে তুমি আগেই বুঝছো যে 1 নাম্বার যেই স্টেটমেন্টটা এটা কিন্তু রং, তো এইখানে 1 নাম্বার যেখানে যেখানে আছে সবগুলো রং, কথাটা বুঝছো। দেখো আমার 1 নাম্বার স্টেটমেন্টটা কি cos থিটা সমান 2/5, যেটা একটা রং স্টেটমেন্ট, তো এইখানে অপশনে অনেক জায়গায় 1 আছে, যেগুলোতে 1 আছে সেগুলো আগে আমরা কেটে দিই, তাহলে 1 আছে কেটে এটা কাটা, এটা কাটা, এটা কাটা, সবগুলোই কাটা হয়ে গেল, বাকি থাকতেছে, তো এইটা অ্যান্সার হবে, তার মানে তোমার এইটা অর্থাৎ থার্ড যে স্টেটমেন্ট sec থিটা ইনটু tan থিটা 15/16 এটা চেক করার দরকারই নেই। এইভাবে চাইলে আমরা কিছু টাইম সেভ করতে পারি, যেগুলো পরবর্তীতে অ্যাডমিশনে তোমাদের কাজে আসবে। 17 দেখো কি বলছে, cos থিটার ভ্যালু দিছে, cos 3 থিটার ভ্যালু কত, cos 3 থিটার ভ্যালু কত, cos 3 থিটার সরাসরি ফর্মুলা আমরা জানি 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, জাস্ট ভ্যালুগুলো বসাও, 4 cos কিউব থিটা, cos থিটার যে ভ্যালু এটা যদি তুমি বসাও, বসালে কত আসবে 4 গুণন 1/8, 4 গুণন 1/8, তার মানে আসবে হচ্ছে কি হাফ, সো হাফ a plus 1/a whole cube minus 3/2 a plus 1/a, হাফ যদি কমন নাও তাহলে তোমার আসতেছে a plus 1/a whole cube minus 3, এখানে আছে a plus 1/a, ছোটবেলায় এইসব অঙ্ক আমরা জীবনে বহুবার করছি তাই না, এখানে একটা 1 থাকে, সেই 1 এর বদলে আমরা a into 1/a লিখে দিই, লিখে দেওয়ার কারণ হচ্ছে এই ভিতরের যে জিনিসটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের যে জিনিসটা সেইটা সমান সমান এখন আমরা লিখতে পারবো a কিউব প্লাস b কিউব, সো a কিউব প্লাস 1/a কিউব, এটা হচ্ছে cos 3 থিটার ভ্যালু, যেটা আছে হচ্ছে কি আমার লাস্ট অপশন, অপশন এম, এটা কারেক্ট অ্যান্সার। 18 দেখো কি বলছে, একটা ত্রিভুজ দিয়ে দিছে, sin a/2 এর মান কত, সরাসরি ফর্মুলা, sin a/2 এর সরাসরি ফর্মুলা আমাদের জানা আছে, sin a/2 মানে হচ্ছে √a - b into a - c divided by bc, এই ফর্মুলা আমাদের সরাসরি জানা আছে, যেখানে s হচ্ছে কি অর্ধ পরিসীমা, s এর ভ্যালু কত, s এর ভ্যালুটা আসতেছে মানে অর্ধ পরিসীমা যেটা পরিসীমা আসতেছে 5 + 6 + 7, তার মানে হচ্ছে 18, 18 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে গিয়ে 9, ফাইন। a এর অপোজিটে বাহুটা এইটা হচ্ছে গিয়ে তোমার a, b এর অপোজিটে বাহুটা এটা হচ্ছে গিয়ে b,
সি এর অপোজিট বাহুটা এটা হচ্ছে গিয়ে সি, স্মল এ স্মল বি স্মল সি। তাহলে ভ্যালুগুলো জাস্ট বসাই। এস মানে হচ্ছে কি তোমার 9, তাহলে 9 মাইনাস বি, 9 মাইনাস বি মানে হচ্ছে গিয়ে 6, তার মানে 3, 9 মাইনাস সি, সি মানে 5, তাহলে 9 মাইনাস 5 মানে হচ্ছে গিয়ে 4, বি সি, বি হচ্ছে গিয়ে তোমার 6, সি হচ্ছে গিয়ে 5, 3 2 2 2 √2/5, এটা হচ্ছে কি তোমার সঠিক উত্তর। ভালো একটা অঙ্ক। এই সূত্রটা কিন্তু অনেকের মুখস্থ থাকে না, অনেকেই এই সূত্রটা মুখস্থ করে না, কারণ এগুলো ওই তোমার অঙ্ক করতে গেলে এই সূত্রগুলো একটু কম কাজে আসে, যার কারণে এই সূত্রগুলো অনেকে মুখস্থ করে না। সো রিকমেন্ডেড হচ্ছে সূত্র যেহেতু বইয়ে লেখা আছে মুখস্থ করে ফেলো। আচ্ছা, 19 বলছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে। তো তোমরা সেই ছোটবেলা থেকে হিরন্স ফর্মুলা নামে একটা ফর্মুলা জানো, নামে হয়তো জানো না বাট চেহারায় চিনো। হিরন্স ফর্মুলাটা হচ্ছে ডেল্টা ইজ ইকুয়ালস টু √s ইন্টু s মাইনাস a মাইনাস b s মাইনাস c। এটা হচ্ছে যে কোনো ত্রিভুজে 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। s মানে হচ্ছে গিয়ে 9, অর্থাৎ অর্ধপরিসীমা হচ্ছে 9, 9 থেকে তুমি যদি 7 বিয়োগ করো তাহলে আসবে 2, 9 থেকে যদি 6 বিয়োগ করো তাহলে 3, 9 থেকে 5 বিয়োগ করলে আসবে 4। তাহলে এখানে আমরা দেখতে পারতেছি যে 9 এর বর্গমূল হচ্ছে 3, 4 এর বর্গমূল হচ্ছে 2, তাহলে 3 দুগুণে 6, √6, √6 না, ঠিক এগুলো পূর্ণবর্গ সংখ্যা। সো পূর্ণবর্গে মানে স্কয়ার রুটের বাইরে থাকবে 6 এবং স্কয়ার রুটের ভিতরে থাকবে এই 3 এবং এই 2, গুণফল হচ্ছে 6, 6√6। কোথায় 6√6 আছে অপশন এম সঠিক উত্তর। আচ্ছা 20, এই যে ওইখানে যে সূত্রটা লিখছিলাম সেই সূত্রটা এখানে কাজে লাগবে। sin ax, এটার n-তম অন্তরজ হচ্ছে a টু দি পাওয়ার n sin n পাই ডিভাইডেড বাই 2 প্লাস x। তাহলে sin 2x এর n-তম অন্তরজ জানতে চাইছে। sin 2x এর n-তম অন্তরজ হবে 2 টু দি পাওয়ার n sin n পাই ডিভাইডেড বাই 2 প্লাস 2x, যেটা কোনো অপশনে নাই। সো এখানে সঠিক উত্তরটা নাই। আমি মনে করি যে এটা হচ্ছে কি একটা প্রিন্টিং মিস্টেক হতে পারে। আমার অপশন কে এর সাথে অ্যাকচুয়ালি তোমার অনেকটাই মিলে, শুধু একটা সাইন মিসিং মাঝখানে যদি এই সাইনটুকু ওখানে লেখা থাকতো তাহলে ওটা সঠিক উত্তর হতো। আচ্ছা সো এবার 21 দেখো, y ইকুয়ালস টু x টু দি পাওয়ার 22 হলে y 22, তার মানে হচ্ছে গিয়ে 22তম অন্তরজ কত? y ইকুয়ালস টু x টু দি পাওয়ার m যদি হয়, m না লিখি n লিখি, ঠিক আছে, এটা যদি হয় তাহলে y n টা হবে n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। যদি x টু দি পাওয়ার n হয় তাহলে n-তম অন্তরজটা হবে n ফ্যাক্টোরিয়াল, যেটা কমপ্লিটলি একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, একটা ধ্রুবক। ধ্রুবককে তুমি যদি আরেকবার ডিফারেন্সিয়েট করো, অর্থাৎ n+1তম বার যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে চলে আসবে 0 এবং এর পরবর্তী সবগুলাই হচ্ছে 0। আমাদের প্রশ্ন হচ্ছে x টু দি পাওয়ার 22 এর 22তম অন্তরজ। তো 22তম অন্তরজ বলছে, তার মানে এটা হবে 22 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 22 ফ্যাক্টোরিয়াল। যদি 23তম অন্তরজ বলতো তাহলে 0 হতো, যদি 22 এর কম হতো তাহলে কিন্তু আমাকে একটু ক্যালকুলেট করে বের করা লাগতো, ওটারও একটা সূত্র আছে। যাই হোক, আমরা 22 নম্বর অঙ্কটা দেখি। 22 নম্বর অঙ্কটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশনের ডেরিভেটিভ। ইমপ্লিসিট ফাংশনের ডেরিভেটিভ নির্ণয়ের শর্টকাট ফর্মুলা আছে। fx, y ইকুয়ালস টু যদি 0 হয় এবং f ফাংশনটা fx, y দুই ভেরিয়েবলের ফাংশন, এটা যদি তোমার ইকুয়ালস টু 0 হয় এবং ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত ফাংশন হয়, তাহলে তুমি শর্টকাট দিয়ে সরাসরি অঙ্কটা করতে পারো। সেটা হচ্ছে সূত্রের একটা মাইনাস এবং দেখো এখানে যে কার্লি ডেল্টা আছে বা বাঁকানো ডেল্টা আছে, এটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর। এটা বলতেছে
যে এফ ফাংশনটাকে তুমি এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানে শুধুমাত্র এক্স ছাড়া বাকি যতগুলা ভ্যারিয়েবল আছে সবগুলাকে তুমি একটা কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করবা। আর নিচে বলতেছে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, তার মানে হচ্ছে ওয়াই ছাড়া বাকি যত ভেরিয়েবল আছে সবগুলোকে তুমি একটা ধ্রুবক বা একটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করবা। তোমরা ফিজিক্সে হয়তো ভেক্টর চ্যাপ্টারে ওই কার্ল গ্রেডিয়েন্ট এগুলো বের করার সময় হয়তো পার্শিয়াল ডেরিভেটিভ দেখেছো, সেম জিনিসটা। আচ্ছা, তো এই অঙ্কটা আমরা চাইলে ভাবে করতে পারি x টু দি পাওয়ার y ইকুয়ালস টু y টু দি পাওয়ার x, ঠিক আছে। তুমি যদি লগ নাও বোথ সাইডে ই ভিত্তিক লগ নাও তাহলে এটা হয়ে যাচ্ছে y ln x, এটাকে যদি ওই সাইডে নিয়ে আসি মাইনাস x ln y ইকুয়ালস টু 0। তো দেখো আমার কন্ডিশন স্যাটিসফাই করছে, এটা হচ্ছে কি একটা ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত ফাংশন যেটা ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমরা সরাসরি dy dx এর ভ্যালুটা বের করতে পারবো। তাহলে dy dx হচ্ছে সূত্রের একটা মাইনাস। আচ্ছা, লবে আমি কি করব, লবে আমি x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, মানে এই ফাংশনটাকে x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, y গুলোকে ধ্রুবক হিসেবে ট্রিট করব। সো y এটা একটা ধ্রুবক, সামনে থেকে যাবে, ln x কে ডিফারেন্সিয়েট করলে হবে 1/x, y ডিভাইডেড বাই x মাইনাস ln y, যেহেতু y কনস্ট্যান্ট তার মানে ln y কনস্ট্যান্ট, ln y কনস্ট্যান্ট, তাহলে x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1, তার মানে এখান থেকে যাচ্ছে জাস্ট ln y। নিচে কি হবে, নিচে হচ্ছে সেম ফাংশনটাকে y এর সাপেক্ষে করব, এবার y এর সাপেক্ষে করব, তার মানে x হচ্ছে কি কনস্ট্যান্ট, ln x একটা কনস্ট্যান্ট, তো y এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 1, থেকে যাবে শুধু ln x, এবং এখানে x একটা কনস্ট্যান্ট, তো এখানে x এবং ln y কে ডিফারেন্সিয়েট করলে হবে 1/y। তো এটা হচ্ছে কি তোমার রেজাল্ট। এটাকে আরেকটু সুন্দর করা যায়, উপরে এবং নিচে লসাগু টসাগু করে y টাকে উপরে x টাকে নিচে দিয়ে সুন্দর করে লেখা যায়, এটা বইয়েরই অঙ্ক। তো এরকম করলে অ্যান্সারটা এরকম আসে। আচ্ছা, নিজের একটু সিম্পলিফাই করে দেখো, ফাইন। আমরা 23 নম্বর অঙ্কটা দেখি। 23 বলছে f(x) = sin x একটা ফাংশন, তবে f cos ইনভার্স x এর অন্তরজ কোনটি? f cos ইনভার্স x এটার মানে হচ্ছে গিয়ে sin cos ইনভার্স x। সো এইটা তোমরা যেটা করবা, একটা ট্রায়াঙ্গেল আঁকবা, যে ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে তোমার cos ইনভার্স x, তার মানে ভূমি যদি x হয় অতিভুজ হবে 1, তার মানে লম্ব হবে 1 - x²। ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন বা বিপরীত বৃত্তীয় ফাংশনে, অর্থাৎ সেকেন্ড পেপারে আমরা এই অঙ্কগুলো করছিলাম। তো এখন আমরা cos ইনভার্সটাকে সাইনের মাধ্যমে লিখব। এটা করলে আসে 1 - x², তার মানে তোমার আসতেছে √1 - x², যেটাকে ডিফারেন্সিয়েট করলে হয় কত? তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করো, f ফাংশনকে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে আসতেছে 1/2√1 - x², এবং ভিতরের এই জিনিসটাকে এটাকে যদি এগেইন ডিফারেন্সিয়েট করো তাহলে -2x আসতেছে। সো -x ডিভাইডেড বাই √1 - x², যেটা আছে হচ্ছে গিয়ে তোমার অপশন এন এ। এটা হচ্ছে সঠিক উত্তর। 23 করলাম আমরা, 24 বাকি। 24টা খুবই সহজ অঙ্ক, বইয়েরই অঙ্ক। লিমিট x টেন্ডস টু 0, ওইটাকে তুমি লিখতে পারবা 2 sin স্কয়ার x, 1 - cos 2x মানে হচ্ছে কি 2 sin স্কয়ার x ডিভাইডেড বাই x। তাহলে √2 সামনে চলে আসলো, √2 সামনে চলে আসলো, লিমিট x টেন্ডস টু 0, উপরে থাকতেছে হচ্ছে কি sin x, নিচে থাকতেছে x, যেটা সূত্র মোতাবেক 1 হয়, তার মানে হচ্ছে ভ্যালু হচ্ছে √2, অপশন এল। 25 বলছে কোনটা অসীম লিমিট, কোনটা অসীম লিমিট? এম তো হবে না, এটা অসীম লিমিট হবে না, কারণ এটার লিমিট দেওয়া হচ্ছে x টেন্ডস টু ইনফিনিটি। তো x টেন্ডস টু যদি ইনফিনিটি হয় তাহলে 4⁻∞ মানে ইনফিনিটি, 1/∞ মানে হচ্ছে কি 0, তার মানে এটার ভ্যালুটা চলে আসতেছে 0। আমাদেরকে দেখতে হবে কোনটার ভ্যালু ইনফিনিটি আসে, প্লাস ইনফিনিটি আসে। আচ্ছা, এইটা হবে না, কারণ এটার ভ্যালু তোমার 1 চলে আসে। অসীম লিমিট আসলে দুইটাই হয়, তোমাকে যেহেতু বলছো অসীম লিমিট, প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি এটা বলেনি। তো তোমার এই যে কে যেটা, এইটা ইকুয়ালস টু অ্যাকচুয়ালি প্লাস মাইনাস ইনফিনিটি, অর্থাৎ প্লাস ইনফিনিটিও হতে পারে মাইনাস ইনফিনিটিও হতে পারে। আমি একটু ভুল বললাম,
মানে এটার দুইটা পসিবল ভ্যালু আসে তোমার, আপাতত না লিখি 25 না, দেখো তোমার লিমিট তুমি যদি এক্স টেন্স টু 0 প্লাস অর্থাৎ ধনাত্মক দিক থেকে আসো, তাহলে 2/5x³ এটা সমান সমান প্লাস ইনফিনিটি হবে। এবং তুমি যদি লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস অর্থাৎ নেগেটিভ সাইড থেকে আসো, তাহলে 2/5x³ এটার ভ্যালু মাইনাস ইনফিনিটি হবে। তো প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হচ্ছে না, যেহেতু সমান হচ্ছে না তার মানে এইটার অ্যাকচুয়ালি লিমিট এক্সিস্ট করে না, দ্যাটস ওয়াই এটাও কাটা। বাকি যেটা আছে এটা লিমিট এক্সিস্ট করে এবং এটা লিমিট হচ্ছে প্লাস ইনফিনিটি। সো অপশন এন হচ্ছে গিয়ে সঠিক উত্তর। ওকে, সো এই ছিল আমার আলোচনা। কেমন লাগলো ভিডিওটি তোমরা কমেন্ট করে জানাতে পারো, ভালো লাগলে লাইক দিতে পারো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো। আর এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, চাইলে এখানে জয়েন করতে পারো, যে কোনো সমস্যা তুমি এখানে সমাধান চাইতে পারো। অ্যান্ড দিস ইজ আওয়ার ওয়েবসাইট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।